আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করা হয়েছে বললেন বাইডেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে ঝরল আরও 3 ফিলিস্তিনির প্রাণ। সীমান্তে উত্তেজনা ইস্যুতে হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠক চান জাতিসংঘ প্রতিনিধি। জেলেন্সকির পর এবার পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা এরদোয়ানের। ইরানের থানায় হামলা, নিহত 6। সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে ফের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করা হয়েছে জানালেন বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘোষিত রাসায়নিক অস্ত্রের শেষ মজুদ ধ্বংস করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত মজুদ রাসায়নিক অস্ত্রের পরিসমাপ্তি ঘটল। কেন্টাকির ব্লুগ্রাস আর্মি ডিপোতে কর্মীরা শুক্রবার জিবি নার্ভ এজেন্টের রকেট ধ্বংস করেছে। বিধ্বংসী এ রকেট সারিন নামে পরিচিত। কয়েক দশকের স্নায়ুযুদ্ধ ও প্রচারণা শেষে 30,000 টনেরও বেশি রাসায়নিক মজুদ নির্মূল করা হলো। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেন, এ পদক্ষেপ আমাদের রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা মুক্ত বিশ্বের এক ধাপ কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বলেন, আমি হাজার হাজার আমেরিকানদের কাছে কৃতজ্ঞ যারা 3 দশকেরও বেশি সময় ধরে এ মহৎ এবং চ্যালেঞ্জিং মিশনে তাদের সময় এবং মেধা খরচ করেছেন। আজ যেহেতু আমরা এ গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছি, আমাদের অবশ্যই রাসায়নিক অস্ত্রমুক্ত ভবিষ্যৎ গঠনের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে। শুক্রবার রিপাবলিকান সিনেটের নেতা মিচ ম্যাককলেনও এ খবরের স্বাগত জানিয়ে বলেন, রাসায়নিক অস্ত্র মানব ক্ষতির সবচেয়ে ভয়ঙ্কর পর্বগুলোর জন্য দায়ী। তিনি আরো বলেন, যদিও এ মারাত্মক এজেন্টদের ব্যবহার সর্বদা ইতিহাসের একটি দাগ হয়ে থাকবে, আজ আমাদের জাতি অবশেষে আমাদের অস্ত্রাগারকে এ মন্দ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ করেছে। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বশেষ রাসায়নিক অস্ত্র নির্মূল করার জন্য 30 সেপ্টেম্বর সময়সীমা নির্ধারিত ছিল। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে 1997 সালে রাসায়নিক অস্ত্র নির্মূলের সিদ্ধান্ত হয়। এতে 193টি দেশ অংশ নেয়। রাসায়নিক অস্ত্র প্রথমবারের মতো মারণাস্ত্র হিসেবে ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধে। এ সময় শুধু রাসায়নিক অস্ত্রের আঘাতে কমপক্ষে 1 লাখ মানুষের প্রাণহানি ঘটে। জেনেভা কনভেনশনের মাধ্যমে পরবর্তীতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা সত্ত্বেও অনেক দেশ এর মজুদ অব্যাহত রাখে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে। সম্প্রতি সিরিয়া যুদ্ধে এর ব্যবহার হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে ঝরল আরও 3 ফিলিস্তিনির প্রাণ। অধিকৃত পশ্চিম তীরে 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুস ও উম্মে সাফাত শহরে শুক্রবার তাদের হত্যা করা হয়। জঙ্গি দমনে ইসরায়েলের 2 দিনের অভিযান শেষ করার 48 ঘণ্টা না যেতে এই ঘটনা ঘটেছে। ওই অভিযানে 12 ফিলিস্তিনি ও 1 ইসরায়েলি সেনা নিহত হয়। পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানী নাবলুসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে 2 জঙ্গি নিহত হয়েছে। ইসরায়েলের শিনবোট নিরাপত্তা সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে পুলিশের গাড়িতে গুলি চালানোর পেছনে ব্যক্তিরা জড়িত ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নাবলুসে নিহত 2 জনকে শনাক্ত করেছে। তারা হলেন 38 বছর বয়সের খাইরি মোহাম্মদ সারি শাহিন এবং 32 বছরের হামজা মোয়েদ মোহাম্মদ মকবুল। পপুলার ফ্রন্ট ফর ফিলিস্তিন এবং আল আকসা শহীদ ব্রিগেড নামে 2টি সংগঠন তাদের নিজেদের সদস্য বলে দাবি করেছে। পরে শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য পশ্চিম তীরের শহর উম্মে সাফাতে একটি বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট শুক্রবার অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জঙ্গি নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। পশ্চিম তীরে চলতি বছর 150 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়। ইসরায়েল বলছে, নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই জঙ্গি। 1967 সালের যুদ্ধে ইসরায়েলের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে ফিলিস্তিনিরা। তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের জন্য সেই অঞ্চলগুলোকে দখলমুক্ত করতে চাইছে। সীমান্তে উত্তেজনা ইস্যুতে হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠক চান জাতিসংঘ প্রতিনিধি। জাতিসংঘের ইহুদিবাদী ইসরায়েল বিষয়ক প্রতিনিধি আগামী কয়েকদিনের মধ্যে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করতে চান। লেবাননের দৈনিক নেদা আল ওয়াতান জানিয়েছে, হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠকে আল গাজার উপশহর ইস্যুতে ইসরায়েলের ওপর চাপ কমানোর চেষ্টা করবেন জাতিসংঘ প্রতিনিধি। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর অবস্থান ও বক্তব্য শোনার পর লেবানন ইসরায়েলের সীমান্ত পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ
জাতিসংঘের পক্ষ থেকে অবস্থান জানানো হবে। দৈনিক নেদা আল ওয়াতান জানিয়েছে, সীমান্তবর্তী আল গাজার ইস্যুতে হিজবুল্লাহ যে চাপ তৈরি করেছে সেই অবস্থান থেকে সরে আসতে হিজবুল্লাহ মহাসচিবকে জাতিসংঘ প্রতিনিধি অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। লেবাননের হিজবুল্লাহ গত বৃহস্পতিবার সীমান্তবর্তী আল গাজার উপশহরের উত্তর অংশে ইসরায়েলের বিপজ্জনক পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ওই এলাকাটি নিঃসন্দেহে লেবাননের ভূখণ্ড। জেলেনস্কির পর এবার পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা এরদোয়ানের। শস্য চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা করতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সংবাদ সম্মেলনেও অংশগ্রহণ করেছেন জেলেনস্কি। শস্য চুক্তির মেয়াদ বাড়াতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে ঘোষণা দিয়েছেন এরদোয়ান। কৃষ্ণ সাগরের শস্য চুক্তি কমপক্ষে ৩ মাস বাড়ানোর জন্য রাশিয়াকে চাপ দিচ্ছেন বলে জানান এরদোয়ান এবং আগস্টে পুতিন তুরস্ক সফরে আসবেন এবং এই বিষয়ে আলোচনা হবে। আঙ্কারায় জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে শনিবার এরদোয়ান বলেন, আগামী আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের সফরের সূচি রয়েছে। সে সময় শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে তার সঙ্গে আলোচনা হবে। আমাদের আশা করছি সেই আলোচনা সফল হবে। এরদোয়ান বলেন, কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ 17 জুলাই শেষ হচ্ছে, তবে চুক্তিটি দীর্ঘ সময়ের জন্য বাড়ানোর কাজ চলছে। আমরা এই চুক্তির মেয়াদ আরো 2 বছর বাড়াতে চাই, তবে আপাতত তা 3 মাস বাড়ানোর চেষ্টা থাকবে। এ সংক্রান্ত কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগামী মাসে তুরস্কের পুতিনের সঙ্গে বৈঠকের আলোচ্য সূচিতে এই চুক্তিটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। অবশ্য চুক্তির মেয়াদ বাড়াতে আর আগ্রহী নয় বলে গত জুন মাসে জানিয়েছিল রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের তুরস্ক সফরের পর সেই সিদ্ধান্তের পরিবর্তন আনতে পারে মস্কো। এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এরদোয়ান ও জেলেনস্কির বৈঠক মস্কোর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আগ্রাসনের শুরু হলে কৃষ্ণ সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ইউক্রেনের গুদামগুলোতে আটকে পড়ে 26 লাখ টন গম, ভুট্টা ও কয়েক লাখ টন সূর্যমুখী তেলবীজ। এ ঘটনার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। বিশ্বের শীর্ষস্থানীয় গম ও ভুট্টা উৎপাদনকারী দেশের শস্য আটকে পড়ায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে থাকে আটা, ময়দা, ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। এই পরিস্থিতিতে আটকে পড়া গম, ভুট্টা ছাড়ের জন্য গত বছর আগস্টে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সমঝোতা চুক্তি করেছিল রাশিয়া ও ইউক্রেন। ইরানের থানায় হামলা, নিহত 6। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন পুলিশ ও 4 জন উগ্রবাদী রয়েছে। শনিবার দেশটির সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি থানায় হামলা চালায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীরা। এতে 2 পুলিশ কর্মকর্তা ও 4 হামলাকারী নিহত হয়। তবে পুলিশের এক মুখপাত্র বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 3 হামলাকারী নিহত হয়। জানা যায়, গত বছর পুলিশের হেফাজতে এক কুর্দি নারীর মৃত্যুর কারণে দেশব্যাপী অস্থিরতা শুরু হয়। এরপর নানা স্থানে তার প্রতিফলন দেখা দেয়। পরে 30 সেপ্টেম্বর 2022-এ বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালানো হয়। সেখান থেকে দেশের অন্যান্য অঞ্চলেও অস্থিরতা দেখা দেয়, যা এখনো অব্যাহত রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীদের ওপর দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর অন্তত 36-66 জনকে হত্যা করেছে। এরপর জাহেদানের পুলিশ কমান্ডার ও একজন থানা প্রধানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। 30 সেপ্টেম্বর গোলাগুলির জন্য জৈশ আল আদল বা আর্মি অফ জাস্টিসকে দায়ী করেছে। এর একটি বেলুচের উগ্রবাদীর সম্প্রদায়। তারা বলে যে পাকিস্তানের নিরাপদ আশ্রয় থেকে কাজ করে। তবে এই ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে এখনও জৈশ আল বাদল বা অন্য কোনো গোষ্ঠী মুখ খোলেনি। উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান বালুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অঞ্চলে অন্তত 2 মিলিয়ন বালুচ রয়েছেন, যারা কয়েক দশক ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার। মণিপুরে ফের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত 4। আবার নতুন করে সহিংসতা ছড়ালো ভারতের মণিপুর রাজ্যে। পুলিশ জানিয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যের বিষ্ণুপুর ও চুনাচাঁদপুর জেলার সীমানায় কয়েকটি ঘটনায় এক পুলিশ সদস্য সহ 4 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছেন।